আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গণঅভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি, ৫ কর্মদিবসের চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 31 দফা সংস্কার প্রস্তাব। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরে সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ। এবং ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি ভালোভাবে দেখছে না সরকার, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এ থেকে বিরত রাখতে দিল্লির প্রতি আহ্বান। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এখন বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট আন্দোলনে আহতদের আমৃত্যু বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে, করা হবে পুনর্বাসন। স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ বিষয়ে রূপরেখা প্রকাশ করা হবে। আহতদের দেওয়া হবে বিশেষ কার্ড বা পরিচয়পত্র। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। জুলাই আগস্টে আহতদের আন্দোলনের প্রেক্ষিতে তাদের সাথে বৈঠকে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময় দুপুর ২টায় আহত বেশ কয়েকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এসে অপেক্ষা করতে থাকেন। ৩টার দিকে আসেন বুধবার আন্দোলন করা আহতরা। আগে থেকেই অন্যরা থাকায় তারা সভাকক্ষ থেকে বের হয়ে যান। দেখা দেয় বিশৃঙ্খলা। যে ৩টা বিষয় নেই এখানে আসা, অথচ আমরা এসে দেখি আগে থেকে ফুল সেটআপ রেডি করে রাখা। আগে থেকে প্রি প্ল্যান চলতেছে, নাহলে এসে দেখি সব কিছু রেডি, যেন সে আহত তাকে বসতে দিচ্ছে না, বলতে তুমি পিছে দাঁড়াও। দুই পক্ষের কাদের সাথে বৈঠক হবে তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই সময় ৬ জন উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টার কক্ষে অপেক্ষা করছিলেন। আড়াই ঘন্টা পরে উপদেষ্টারা উপস্থিত আহতদের সকলের সাথে বৈঠকে বসেন। এই সময় তথ্য, ক্রিয়া, স্বাস্থ্য, মৎস্য, সমাজকল্যাণ সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। ৩ মাস পার হলেও এখনও অনেকেই চিকিৎসার জন্য ন্যূনতম সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেন। চিকিৎসায় অবহেলা এবং কেউ খোঁজ নেননি বলেও অভিযোগ করেন আহতরা। বৈঠক শেষে সিদ্ধান্তের কথা জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। বিশ্বব্যাপী যে আন্তর্জাতিক মান অনুযায়ী বিজ্ঞানসম্মত যে সুপারিশ থাকবে, সেই সুপারিশে যার প্রাপ্যতা, যেটা সম্ভব সেটা অবশ্যই পালন করা হবে। যেটুকু হয়েছে এই মূল্যায়নের ক্ষেত্রে কোন রোগী বিদেশে গেলে কতটুকু উপকার হবে, এই মূল্যায়নের যে জটিল প্রক্রিয়া সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপেক্ট করব আগামীতে এই বিশেষজ্ঞ দল দ্রুত এগুলোকে যেন ইভালুয়েট করে আমাদেরকে সুপারিশ দেন যে কার কোন দেশের কোন সেন্টারে যাওয়া প্রয়োজন। আহতদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হলো কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। আমাদের নিজেদের মধ্যে কোনো বিরোধ থাকার প্রশ্নই আসে না। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে আহত এবং শহীদ পরিবারদের কাছে সুযোগ সুবিধাটা নিশ্চিত করা, এইটাই আমাদের প্রধান দায়িত্ব। এর বাইরে যাতে আর কোনো ধরনের এখানে কোনো ধরনের কেউ সুযোগ নিতে না পারে, এই বিষয়টা আমরা অবশ্যই সবাই সচেতন থাকবো। সিদ্ধান্ত ও আলোচনা অনেকের মনোপুত না হয় হট্টগোলের মধ্য দিয়েই শেষ হয় বৈঠক। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নির্বাচিত হলে রুল অফ ল, হিউম্যান রাইটস এবং সুশাসন নিশ্চিত করার চেষ্টা করবে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ও সর্বোচ্চ 2 মেয়াদে প্রধানমন্ত্রী সহ 31 দফা সংস্কার প্রস্তাবের আলোচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীর বাংলাদেশে আর কেউ যেন স্বৈরাচারী হয়ে উঠতে না পারে, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণই বিএনপির লক্ষ্য বলেও জানান তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট।
5ই আগস্ট গণঅভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় কাঠামো মেরামতে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। সংস্কার প্রস্তাবের রূপরেখা ও নাগরিক ভাবনা শীর্ষক আলোচনায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের কূটনীতিকরা যোগ দেন। রাষ্ট্র সংস্কারে বিভিন্ন দলের নেতারা তাদের মতামত তুলে ধরেন। নতুন বাংলাদেশ যদি চান তাহলে দেশে গণতন্ত্র লাগবে, সেজন্য ভোট লাগবে, এমন একটা ভোট যেটা সবাই গ্রহণ করতে পারে। সেই রকম একটা ভোট করবার জন্য ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ লাগবে। আমরা যেমন বলি লেভেল প্লেইং ফিল্ড, সেই ফিল্ড তৈরি করবার জন্য পুলিশ ঠিক করতে হবে, সিভিল বিউরোক্রেসি ঠিক করতে হবে, ইলেকশন কমিশন ঠিক করতে হবে। আমি বলি এটা মিনিমাম। বিএনপি 31 দফা তাতেই জানি না থেকে যায়। সময়ের সাথে সাথে আমরা যদি আরো কিছু প্রয়োজন হয়, আমরা যদি আরো অনেক কিছু অ্যাড করতে পারি সময়ের সাথে সাথে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, শুধু সংবিধানে বাক্যের পরিবর্তন নয়, মানুষের ভাগ্যের পরিবর্তনে বিশ্বাস করে বিএনপি। একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা, আমরা সবাই এমন একটি দেশ গড়তে চাই যেখানে আর কখনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না বা উঠতে পারবে না। আমরা সবাই একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ চাই, যেখানে জনগণের অধিকার ও স্বাধীনতা কেউ কেড়ে নেবে না। আমরা সবাই একটি নিরাপদ ও সুরক্ষিত বাংলাদেশ চাই, যেখানে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার নিশ্চিত করবে জনগণের মালিকানা ও অংশীদারিত্ব। বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। আজারবাইজানে COP29 জলবায়ু সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাকু থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিকেলে ঢাকার উদ্দেশ্যে বাকু ছাড়েন প্রধান উপদেষ্টা। এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের মাধ্যমে টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে গুরুত্বারোপ করেন দুই রাষ্ট্র ও সরকার প্রধান। সমন্বিত উদ্যোগে ভবিষ্যতের মানবিক বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে গতি পাবে বলে আশা প্রকাশ করেন তারা। সংস্কারের পর নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার করতে হবে, এরপরই নির্বাচন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা AFP-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার পরই প্রতিশ্রুতি ছিল দেশকে ভোটের জন্য প্রস্তুত করা। প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই সেই নির্বাচন দেওয়া হবে বলে জানান তিনি। That's a promise that we made that as soon as we are ready, we'll have the elections so the elected people can take over, run the country. We are the interim government, so our period should be as short as possible. 2025 সালের মধ্যে নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি জোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। আজারবাইজানের বাকুতে বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরের জন্য সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ করেছেন COP সভাপতি। অপরদিকে সম্মেলনের সাইড ইভেন্টে বাংলাদেশের জাস্ট ট্রানজিশনে আন্তর্জাতিক অর্থায়নে জোর দেওয়া হয়। আজারবাইজানের বাকু থেকে আলিমাল রাজির রিপোর্ট। জলবায়ু অভিঘাত মোকাবেলায় নানা প্রস্তাবনা, পরিকল্পনা ও উদ্যোগের পরেও যথাযথ অর্থায়ন ঘাটতিতে প্রত্যাশার বিপরীতে প্রাপ্তির পাল্লা অনেকটাই হালকা। সংকট নিরসনে জ্বালানি রূপান্তরের জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চাহিদা পূরণের পাশাপাশি দায়িত্বশীল উত্তোলন, নির্গমন হ্রাস এবং পরিবেশগত ও সামাজিক মানদণ্ড মেনে চলায় জোর দেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি বলছে, বৈশ্বিক পরিস্থিতির বিপরীতে 2030 সালের মধ্যে দেশের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যানের সমান্তরাল কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজন প্রায় $12 বিলিয়ন। বাংলাদেশ প্যাভিলিয়নের সাইড ইভেন্টে বক্তারা তাই ন্যায্যতার ভিত্তিতে
অর্থ বরাদ্দ ও ছাড়ে গুরুত্বারোপ করেন। যারা কার্বন নির্গমন করে তাদের মতো 13টা দেশ এখানে অনুপস্থিত। যেভাবে আলোচনা হচ্ছে কপের প্রক্রিয়া নিয়ে এখন প্রশ্ন উঠছে, অনেক দেশ নিউ পাপুয়া গিনি বের হয়ে গেছে, কালকে আর্জেন্টিনা তারা বের হয়ে গেছে। আসলে প্যারিস এগ্রিমেন্ট থাকবে কিনা, জলবায়ুর এই আলোচনা কোন দিকে যাচ্ছে, পৃথিবী কোন সংকটের দিকে যাচ্ছে, এটাই এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়। বাংলাদেশ থেকে আমরা যারা আসছি, আমরা বাংলাদেশ ওসি ফাউন্ডেশন এবং এফইএস জার্মান ভিত্তিক একটি উন্নয়ন সংস্থা, আমরা জয়েন্টলি আজকে যে সাইড ইভেন্টটা করছি, আমরা এখানে আন্তর্জাতিক কমিউনিটির কাছে একটি দাবি আমরা পেশ করছি। সেটি হচ্ছে একটা নতুন আর্থিক স্ট্রাকচার দেখতে চাই এই সম্মেলনে। গত বছর যে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম COP29 অ্যাপ্রুভ হয়েছে, সেটাকে ন্যাশনাল লেভেলে কীভাবে ইমপ্লিমেন্টেশন করে জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম, তার জন্য ডেডিকেটেড ফাইন্যান্সিং দরকার, যার ফলে ইনক্লুসিভ যে অ্যাপ্রোচটা জাস্ট ট্রানজিশনের ন্যাশনাল লেভেলে বাংলাদেশের ফিউচার যে এনডিসি তৈরি হবে সেখানে রিফ্লেকশন হয় এবং জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম অ্যাডভান্স করা যায়। জলবায়ু অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে অভিযোজন, প্রশমন ও জাস্ট ট্রানজিশনে ব্যাপক অর্থায়ন ও উদ্যোগের বিকল্প নেই বলে মত পরিবেশবাদী সংগঠনগুলোর। জলবায়ু পরিবর্তন বা জাস্ট ট্রানজিশন নিয়ে যখন আমরা কথা বলছি, জাস্টিস ফর ট্রানজিশন, আমরা জীবন যুদ্ধে নানা রকম জর্জরিত হচ্ছি এই ক্লাইমেট চেঞ্জের কারণে, এবং সেখানে শুধু যে উপকূলীয় অঞ্চলের লোকই সমস্যায় পড়ছেন তা না, এর সাথে অন্যরাও সমস্যায় পড়ছেন এবং সেখানে কিন্তু শ্রমিকরাও সমস্যায় পড়ছেন, তারা কাজ হারাচ্ছেন। এটা নিয়ে কিন্তু জোর আলোচনা হচ্ছে এবং আমরা সাইড ইভেন্টে এ কথাগুলো তুলে ধরছি বাংলাদেশ প্যাভিলিয়নে, এবং আমরা যারা কাজ করছি একসাথে, ঐশী ফাউন্ডেশন এবং প্রতিজন ফাউন্ডেশন, আমরা অন্যান্য ফাউন্ডেশন মিলিয়ে যখন এই কাজগুলো করছি, ভবিষ্যতে কী ধরনের অ্যাক্টিভিটিস করতে পারি এবং আমরা এই যে সমস্যা, এই সমস্যাগুলোকে আইডেন্টিফাই করা, সেটাও কিন্তু আমরা করছি। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের বিশ্লেষণ বলছে, বর্তমান নীতিমালা অনুযায়ী 2100 সালের মধ্যে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে 2.7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাই সভ্যতা রক্ষায় যথাযথ পদক্ষেপের দাবিতে প্রতিদিনই সম্মেলন চত্বরে বিক্ষোভ করছেন পরিবেশবাদীরা। চলমান সম্মেলনে জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা ও জ্বালানি কার্যক্রমে বেশ কিছু উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও অমীমাংসিত রয়েছে অনেকগুলো বিষয়। আর এই নিয়ে সম্মেলনের সাইড ইভেন্টগুলোতে চলছে আলোচনা এবং সমালোচনা। সর্বোপরি জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার উপর জোর দিচ্ছে ক্ষতিগ্রস্ত দেশগুলো। আজারবাইজানের বাকু থেকে আলিম আল রাজি, চ্যানেল আই। শেখ হাসিনা ভারতে বসে যেসব রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন, সেটি বাংলাদেশ ভালোভাবে দেখছে না। এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টির পাশাপাশি এ ধরনের বক্তব্য থেকে তাকে বিরত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আরও জানানো হয়েছে, সুইজারল্যান্ডে উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থার ঘটনায় 2 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরাগ আজিমের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেন পাবলিক ডিপ্লোমেসি উইংয়ের মহাপরিচালক তৌফিক হাসান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি, বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য, বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে এবং একই সাথে এটি বলা হয়েছে যে আমাদের দুদেশের মধ্যকার যে ঐতিহাসিক সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এটির জন্য আসলে এই ধরনের বক্তব্য প্রদান থেকে তাকে বিরত রাখাটা খুবই জরুরি। মহাপরিচালক জানান, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলকে সুইজারল্যান্ডে হেনস্থার ঘটনায় এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা এবং যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। আপনারা অলরেডি দেখেছেন যে এই ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। এই কারণে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু অলরেডি, আপনারা জানেন, সবগুলো মিশনে আমরা নির্দেশনা পাঠিয়েছি যে ইন ফিউচারে যেন এই ধরনের প্রোটোকল এবং সিকিউরিটির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়। তৌফিক হাসান জানান, ভারতে বাংলাদেশিদের ভিসা প্রাপ্তির বিষয়ে বিভিন্ন উদ্যোগ অব্যাহত রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ধন্যবাদ সবাইকে। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। ঢাকার ধামরায়ে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।
এ সময় দুটি ইটভাটার মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ধামরাইয়ের বাথুলি এলাকায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়ায় ব্যাটারি কারখানা পরিচালনা ও বিদ্যুৎ সংযোগ নেয় জিয়াংশু অ্যাসিড ব্যাটারি কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয় পরিবেশ অধিদপ্তর। সৈয়দ অদিতের রিপোর্ট। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। এতে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছে ভাটার আশেপাশে বসবাসরত হাজারো মানুষ। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়েই বছরের পর বছর এসব ভাটা নির্মাণ ও পরিচালনা করছেন স্থানীয় প্রভাবশালীরা। ঢাকা জেলা কার্যালয় এবং সদর দপ্তর মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় দুটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। আমেনা হিপ ব্রিক্স এবং সান ব্রিক্সকে 5 লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। অবৈধ ব্যাটারি কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। অনেকদিন ধরে পরিবেশের ক্ষতি করে ব্যাটারি উৎপাদন করেছিল জিয়াংশু ব্যাটারি কোম্পানি। এই সময় কোম্পানির বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেন ম্যাজিস্ট্রেট। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বাইপাস করছে, তারা তাদের ইটিপি ঠিকমতো পরিচালনা না করে কারখানার কার্যক্রম পরিচালনা করছে, যেটা পরিবেশ এবং প্রতিবেশের মারাত্মক ক্ষতি সাধন করছে। এর প্রেক্ষিতে আমাদের মহাপরিচালক স্যারের নির্দেশনা মোতাবেক এখানে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং এই কার্যক্রমটি আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি এবং এখানে তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। পরিবেশগত ছাড়পত্র পাওয়া ব্যতীত এই কারখানার কার্যক্রম আর কোনোভাবে পরিচালনা করা যাবে না। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশ নেন। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু করছে সরকার। গতবারের চেয়েও কেজিতে 3 টাকা বাড়িয়ে আমন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। খাদ্য উপদেষ্টা মনে করেন আমন ধান বাজারে আসলে চালের বাজার মূল্য কমে আসবে। ধান সংগ্রহে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ার করেন তিনি। নাজিব বেগের রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বেড়েই চলছে চালের দাম। কারণ হিসেবে সিন্ডিকেটের কথা বলা হলেও কার্যত এর কোনো সমাধান নেই। তবে খানিকটা স্বস্তি দিচ্ছে আমনের ভালো ফলন। এবছর আমন সংগ্রহ অভিযানে ধান 3.5 লাখ টন, চাল 5.5 লাখ টন আর 1 লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কেজিতে 3 টাকা বাড়িয়ে সেদ্ধ চাল 47 টাকা আর ধান সংগ্রহ করা হবে 33 টাকায়। আতপ চাল নেওয়া হবে 46 টাকা দরে। গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা, নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু একটু কমতেও শুরু করবে। যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। ধান সংগ্রহে সিন্ডিকেট নিয়ে হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমরা আশা করছি যে এই জাতীয় ব্যাপারটা ভবিষ্যতে ঘটবে না, যাতে না ঘটে তার জন্য আমরা সতর্ক থাকবো। এই কারণ এ সংক্রান্ত আইন কারণ বিধিবিধান যেগুলি আছে আমরা পরীক্ষা পর্যালোচনা করবো, এটাতে ফেল যাতে না করে এবং করলে যাতে তারা ভবিষ্যতের জন্য তারা যাতে একটা দৃষ্টান্তমূলক শাস্তি পায় তার জন্য আমরা ব্যবস্থা করব। এবছর 1.5 লাখ টন চাল ও গম আমদানি করা হতে পারে বলে জানান খাদ্য উপদেষ্টা। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। ব্র্যাক ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের আয়োজনে সারা দেশের প্রতিযোগীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কমিউনিকেশনের উপর প্রতিযোগিতা বিজ্ঞাপন ভার্স। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় সারা দেশের 650 প্রতিযোগী অংশ নেন। তরুণদের মধ্যে বিজনেস নেটওয়ার্ক গড়তে ভবিষ্যতেও এমন আয়োজনের প্রত্যয় জানান আয়োজকরা। লাইলা নওশিনের রিপোর্ট। তরুণদের মধ্যে বিজনেস আইডিয়া ডেভেলপ ও আত্মবিশ্বাস বাড়াতে সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের বিজনেস ক্লাবের আয়োজনে বিজভার্স। প্রতিযোগিতার সমাপনী দিনে সেরা 10 প্রতিযোগী তাদের বিজনেস আইডিয়া উপস্থাপন করেন। ভেরি গুড ইভিনিং টু এভরিওয়ান। তরুণদের বিজনেস আইডিয়া ডেভেলপমেন্টে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। এখনকার স্টুডেন্টরা অনেক স্মার্টার, ঠিক আছে, তারা যেভাবে এত এনার্জেটিক্যালি যেভাবে প্রেজেন্ট করছে, ইটস মাইন্ড ব্লোয়িং। যে মানুষজনকে কমিউনিকেশন বা নিজেদের মধ্যে কথা বলা, যোগাযোগটা কীভাবে সুন্দর করে করতে হয়, এই জিনিসটা যত শেখাতে পারছি অ্যান্ড ভালো একটা সাড়া পাচ্ছি, আমরা ইনশাল্লাহ এরপরে আবার এটা করতে চাই। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিমুল আরশাদ তাহমিদ। দ্বিতীয় হয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী তানজিম নূর তন্ময় এবং তৃতীয় হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মঞ্জুর ইলাহি তুর্য। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ শিক্ষার্থী আব্দুল্লাহ রামাদের জানাজা বাদ মাগরিব কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। গত 5ই আগস্ট সন্ধ্যা 7টায় বংশাল থানার সামনে আব্দুল্লাহ গুলিবিদ্ধ হন। সম্মিলিত সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও শহীদ আব্দুল্লাহর স্বজন ও সহপাঠীরা। তারা এই হত্যাকাণ্ডের কঠোর শাস্তি দাবি করেন। এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় 24 ফিলিস্তিনি নিহত ও 112 জন আহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 43,736 জন। গাজায় ইসরায়েলি হামলায় 20 সাহায্যকারী নিহত হয়েছে। জাতিসংঘ বলছে ইসরায়েল গাজায় এখন খাদ্যের অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে। এছাড়া সিরিয়া লেবানন সীমান্তে হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণে হামলা চালাচ্ছে ইসরায়েল। এই হামলায় লেবাননের বেকা ভ্যালিতে 9 জন নিহত ও সিরিয়ার রাজধানী দামেস্কে 14 জন নিহত হয়েছে। এদিকে উত্তর ইসরায়েলের ড্রোন ও রকেট হামলার দাবি করছে হিজবুল্লাহ। ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বলেছেন, হিজবুল্লাহর সাথে লেবানন যুদ্ধের বিষয়ে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছেছে তেল আবিব, তবে হিজবুল্লাহ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শুক্রবার বাংলাদেশ, ভারত সহ 22টির বেশি দেশে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সিনেমা দরদ। বাংলাদেশের 83টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে। একই সাথে বাংলা ও হিন্দি ভাষায় সিনেমার নতুন গানও অন্তর্জালে মুক্তি পেয়েছে। প্রেমের গল্পের অবলম্বনে সাইকো থ্রিলার ঘরানার সিনেমা দরদ। সিনেমাটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এতে শাকিবের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। এবারে কৃষি সংবাদ। সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় তরমুজ ও ড্রাগন ফল চাষের জনপ্রিয়তা বেড়েছে। 12 মাসে তরমুজ ও ড্রাগন চাষে সাফল্য পাওয়ায় এই অঞ্চলে বেশিরভাগ কৃষকের মাঝে এসব ফল চাষে আগ্রহ বেড়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টিতে পিকেএসএফ এর অর্থায়নে উন্নয়ন সংস্থা এনডিপি এক্ষেত্রে উদ্যোক্তাদের সহযোগিতা করছে। এবারে প্রকৃতি সংবাদ। গোপালগঞ্জের কোটালীপাড়ায় অতিথি পাখি শিকারের দায়ে 3 ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ সাজা দেন। সাদুল্লাপুর ইউনিয়নের হাজরাবাড়ি বটতলার বিলে ফাঁদ পেতে পাখি শিকার করছিল অভিযুক্তরা। খবর পেয়ে অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। সে সময় 40টি পাখি ও পাখি ধরার ফাঁদের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। আদালতে প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্তই চূড়ান্ত। এ সংক্রান্ত কুইক রেন্টাল আইনের 2টি বিধান অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বেসরকারি প্রতিষ্ঠানের সাথে করা চুক্তিগুলো সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে, সে কথাও বলেছেন আদালত। দেশ ও জনগণের স্বার্থে সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুত চালু করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মাজারুল হক মান্নার রিপোর্ট। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত বিশেষ বিধানের আইনটি 2010 সালের 12ই অক্টোবর প্রণয়ন করা হয়, যা কুইক রেন্টাল আইন নামে পরিচিতি পায়। ওই আইনের অধীনে করা কাজগুলো নিয়ে কোনো আদালতের প্রশ্ন তোলা যাবে না এবং চুক্তি করার বিষয়ে মন্ত্রীর একক সিদ্ধান্ত নেওয়ার কথা ওই বিধান দুটিতে উল্লেখ আছে। বিধান দুটির প্রশ্নে দেওয়া রুলের ওপর শুনানি শেষে রায় দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ। আদালত এই 6-2-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। এই যে এটা কোনো আনলিমিটেড
অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। 9 ধারাতে বলা আছে যে এই যে 6(2)-এর অধীনে বা পুরো আইনের অধীনে যে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি হচ্ছে, এই চুক্তির ব্যাপারে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। রায়ে কুইক রেন্টাল প্রকল্পগুলো নিয়ে আদালতে দেওয়া নির্দেশনা নিয়ে কথা বলেন আইনজীবী। যে সরকারকে বলেছে যে সরকার দরকার হলে ওদের সাথে চুক্তি মানে পুনর্মূল্যায়ন করতে পারবে, বিদ্যুৎ কেন্দ্রগুলি যাতে পূর্ণ উৎপাদনে যায়, ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনে নিয়ে যেতে পারে, সেই জন্য সরকারকে মানে পদক্ষেপ নিতে বলেছে। এর আগে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বা বিশেষ বিধান আইনটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবী শাহদিন মালিক ও মোহাম্মদ তাইবুল ইসলাম। শুনানি শেষে গত 2রা সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। মাঝরাত মান্না, চ্যানেল আই, ঢাকা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান বলেছেন, সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন স্তরে যে বৈষম্য রয়েছে তা দূর করতে জুলাই বিপ্লবের নতুন সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এই সম্ভাবনা ব্যর্থ হলে ইতিহাসের দায় এড়ানো সম্ভব হবে না। রাজধানীর কাকরাইলে আইডিবির 54তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৈষম্যমুক্ত কর্মক্ষেত্র সময়ের দাবি শীর্ষক সেমিনারে তিনি বলেন, সমাজে বৈষম্য দূর করতে হলে মেধা ও যোগ্যতা বিকাশের সমান সুযোগ দিতে হবে। সমাজ ও রাষ্ট্র বেকারত্বকে অন্যতম বৈষম্য উল্লেখ করে তিনি বলেন, এই বৈষম্য অনেক পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। আইডিবির সভাপতি প্রকৌশলী কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল। মানহীন কসমেটিক্স পণ্য উৎপাদন ও বিপণন বন্ধে কাজ করার কথা জানিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ভোক্তাকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, পোশাক শিল্পের মতো কসমেটিক্স শিল্পকেও এগিয়ে নিতে মানসম্মত পণ্যের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার দিকে এগিয়ে যেতে হবে। মানহীন বিদেশি পণ্যের ডাম্পিং স্টেশন নাকি সর্বাধিক প্রযুক্তি মানসম্মত পণ্য প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক গোল টেবিল সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রসাধনী পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান হারলেনের কর্মকর্তারা ছিলেন। আমরা যদি দেশকে ভালোবাসি, দেশীয় পণ্য দিয়ে আমাদের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করতে হবে। মূল জিনিস হলো দেশপ্রেম, দেশকে ভালোবাসতে হবে। আরেকটা বিষয় হলো যে যেহেতু একটা ভোক্তা অধিকারের প্রশ্ন আসছে, আমরা যাতে এমন কোনো পণ্যের উৎপাদনের দিকে নিজেকে যুক্ত না রাখি যেটা আমাদের দেশবাসী ক্ষতিগ্রস্ত হবে অথবা প্রতারিত হবে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ও তামাক কর বৃদ্ধি গণমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনায় সভা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এ সময় ছিলেন। সে সময় তামাক মুক্ত বাংলাদেশ অর্জনে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণের প্রয়োজনীয়তার বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের অধ্যাপক সোহেল রেজা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি খন্দকার আব্দুল আওয়াল রিজভী ও অন্যরা। রাজধানীর জোয়ার সাহারায় সড়কে সচেতনমূলক কর্মসূচি পালন করেছে বিপ্লবী ছাত্র জনতা। কর্মসূচিতে স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। তারা সড়কে চালক ও যাত্রীদের সড়ক ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক প্রচারপত্র বিলি করেন। সড়কে চালকদের সঙ্গে ও বিআরটিএ প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ছাত্ররা দেখতে পান ড্রাইভিং লাইসেন্স থাকলেও সড়ক ব্যবহারের বহু নিয়ম গাড়ি চালকরা ভুলে গেছেন। এই অবস্থায় সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে অভিযান পরিচালনা সহ সচেতনতামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে পালনের আহ্বান জানান। এছাড়াও কর্মসূচি চলার সময় ছাত্ররা বিআরটিএর চত্বরে সড়কে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থীরা শীর্ষক প্রচারচিত্র উদ্বোধন করেন। সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের সদস্য ও স্টাফদের সম্মাননা প্রদান করেছে সাউথ ইস্ট ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত মাহমুদ আওয়াল। সভাপতিত্ব করেন সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আজিমউদ্দিন আহমেদ, জোসনা আরা কাশেম, দুলুম আহমেদ, নাসির উদ্দিন আহমেদ,
স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ দেলাওয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোহাম্মদ সাদেক হোসাইন। অনুষ্ঠানে সাবজয়ী নারী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লাখ টাকা ও কোচিং স্টাফদের ১ লাখ টাকা করে বিশেষ আর্থিক সম্মাননা এবং প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ভিসা ডেবিট কার্ড দেওয়া হয়। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থার সমষ্টির বাস্তবায়নে কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সমতলের আদিবাসীদের সমস্যা সমাধান ভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুম অনন্যা। গ্রামে মন্দির নির্মাণ, অরক্ষিত শ্মশানের বাউন্ডারি ওয়াল নির্মাণ, ল্যাম্পপোস্ট স্থাপন, নিরাপদ পানি ও আদিবাসী এলাকার সরকারি খাস পুকুরগুলো লিজ দেওয়ার ক্ষেত্রে আদিবাসীদের অগ্রাধিকার দেওয়া সহ নানা বিষয়ে আলোচনায় উঠে আসে। কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দার সেতুবন্ধন শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। নির্বাচনী রোডম্যাপের দাবিতে ফরিদপুরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের গেরদা ইউনিয়নের বাখুন্ডায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুল হাসান ভূঁইয়া পিঙ্কু। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নগরের প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলররা এবং মেয়ররা মিলে যে দুর্নীতি করেছেন তার শ্বেতপত্র বের করা হবে। এই দুর্নীতির জন্য কী শাস্তি পাওয়া উচিত তা জনগণই নির্ধারণ করবেন। বৃহস্পতিবার শহরের চকবাজার কাঁচাবাজার এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম উদ্বোধনীতে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র। পরে ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025-এর অনুষ্ঠানমালার অংশ হিসেবে 7ই ডিসেম্বর রাজধানীতে শুরু হতে যাচ্ছে লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড। দেশের 5টি বিভাগের 7টি অঞ্চলের 8টি ভেন্যুতে হবে এই অলিম্পিয়াড। ফাইনাল রাউন্ডে 2 ক্যাটাগরিতে 3 জন করে 6 জন বিজয়ী প্রধান উপদেষ্টার কাছ থেকে 21-এর অনুষ্ঠানমালার পুরস্কার গ্রহণ করবেন। এই 6 জন প্রতিযোগী আগামী বছর আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের জন্য নির্বাচিত হবেন। এ উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান। কিশোরগঞ্জে দুর্যোগ ঝুঁকি হ্রাসে মতবিনিময় ও করণীয় নিয়ে কর্মশালা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান। কর্মশালায় কিশোরগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা পপের WLCR প্রকল্পভুক্ত 11টি ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি হ্রাস ও 8টি হাই স্কুলের নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা নির্ধারণে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার সহ সংশ্লিষ্টরা ছিলেন। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে সুপার ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গণ অভ্যুত্থানে আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি, 5 কার্যদিবসে চিকিৎসার রূপরেখা ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন। বিএনপি নির্বাচিত হলে সুশাসন নিশ্চিত করা হবে জানালেন তারেক রহমান। স্বৈরাচারী শাসন বন্ধে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ 31 দফা সংস্কার প্রস্তাব। যত দ্রুত সম্ভব সংস্কারের পর নির্বাচন বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার প্রয়োজন মন্তব্য। বিশ্ব জলবায়ু সম্মেলনে ন্যায় ও সমতা ভিত্তিক জ্বালানি রূপান্তরে সম্পদ সংগ্রহে গুরুত্ব আরোপ। নেট জিরো লক্ষ্য অর্জনে উচ্চমানের পরিকল্পনা গ্রহণের তাগিদ। এবং ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি ভালোভাবে দেখছে না সরকার, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। এ থেকে বিরত রাখতে দিল্লির প্রতি আহ্বান। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।